খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আগামী 6 জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে ম্যাচটাই ভারতীয় ফুটবলে জাতীয় কোচ ইগো স্টিমাচের ভবিষ্যৎ নির্ণায়ক ম্যাচ হতে চলেছে। প্রথমে ড্র, তারপর ঘরের মাঠে আফগানিস্তানের কাছে হারের পর যেভাবে চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে, তাতে ইগো স্টিমাচ ভারতীয় ফুটবলের নিজের ভবিষ্যৎ নিয়ে একটা পাকাপাকি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। ঠিক করে ফেলেছেন 6 জুন যুব ভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে হেরে গেলে ম্যাচের পরই পদত্যাগ করবেন, যার অর্থ 11 জুন শেষ ম্যাচে কাতারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে তিনি আর ভারতীয় দলের কোচ থাকবেন না। তবে কলকাতার মাঠে কুয়েতের বিরুদ্ধে ম্যাচটা যে তিনি জিতবেন সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী ভারতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ। এশিয়ান কাপের আগে ভারতীয় দলের কোচ ইগো স্টিমাচের সঙ্গে ফুটবল ফেডারেশনের নতুন করে যে চুক্তি হয়েছে তাতে প্রথমে 2 বছরের চুক্তি দেওয়া হয়েছিল ইগরকে। তারপর চুক্তিতে বলা আছে ভারতীয় দল যদি বিশ্বকাপে কোয়ালিফাই পর্বে তৃতীয় রাউন্ডে যায় তাহলে আরও 2 বছরের জন্য চুক্তি নবীকরণ হবে। গ্রুপে কাতারের পাশে কুয়েত আর আফগানিস্তানকে পেয়ে ইগো স্টিমাচ নিশ্চিত ছিলেন ভারতীয় দলকে তিনি তৃতীয় রাউন্ডে তুলবেনই। ফলে ভারতীয় ফুটবলের সঙ্গে তার যে চুক্তি 2026 পর্যন্ত থাকবে তা তিনি এক প্রকার নিশ্চিতই ছিলেন। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। দীর্ঘ বেশ কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল থেকে এবারকার 10ম আইএসএল প্রতিযোগিতার শেষ পর্ব শুরু হচ্ছে। আর হাবাজের মোহনবাগান মাঠে নামছে আগামী রোববার। এই মুহূর্তে 18 ম্যাচে 39 পয়েন্ট ঘরে তুলে মোহনবাগান রয়েছে লীগ তালিকার দ্বিতীয় স্থানে। অন্যদিকে রোববার তাদের প্রতিপক্ষ সেই চেন্নাইন এফসি, যারা 18 ম্যাচ খেলার পর ঘরে তুলেছে মাত্র 18 পয়েন্ট। তাদের স্থান একাদশ। এই মুহূর্তে বেশ করুণ অবস্থা চেন্নাই দলের, তাদের স্থান ইস্ট বেঙ্গলের উপরে। তবু পচার শামুকেও যে পা কাটতে পারে তা এতদিনে বুঝে গেছেন মোহনবাগান কোচ হাবাজ। তাই রোববারের ম্যাচকে মোটেই হালকাভাবে নিতে নারাজ তিনি। তার উপর চ্যাম্পিয়ন হতে গেলে কোনো মতেই বাকি ম্যাচগুলোতে আর পয়েন্ট খোয়ানো চলবে না গঙ্গাপাড়ে ক্লাবটার। দলে কারা আছে কারা নেই এসব নিয়ে ভাবতে নারাজ হাবাজ। তার এখন একটাই লক্ষ্য, যেমন করেই হোক রোববারের ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তোলা। আর তারই জন্য চলছে এখন মোহনবাগানের চূড়ান্ত প্রস্তুতি। ক্রিকেটের ডায়েরি। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে 200 নম্বর ম্যাচ রোহিত শর্মার। সেই ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করে রাখার জন্য খোদ সচিন হিটম্যানের হাতে তুলে দিলেন 200 লেখা জার্সি। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ফুল ফুটিয়েছেন রোহিত। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে যা ধরেছেন তাতেই সোনা ফলিয়েছেন। সেই মুম্বাই ইন্ডিয়ান্সের আগে রোহিত খেলতেন ডেকান চার্জার্সে। নিলামে তাকে 9 কোটি 20 লক্ষ টাকায় তুলে নেয় মুম্বাই। 199 ম্যাচে রোহিতের রান 5084। এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ইতিহাসের পাতায় ঢুকে পড়লেন তিনি। একটি দলের হয়ে আইপিএলে তার থেকে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব শুধু রয়েছে বিরাট কোহলির 239টি ম্যাচ এবং মহেন্দ্র সিং ধোনির 222টা ম্যাচ। রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে হারের পরেই রাজ্য সংস্থাকে কাঠগড়ায় তুলেছিলেন হনুমা বিহারি। বলেছিলেন আর কখনো অন্ধ্রপ্রদেশের হয়ে রঞ্জি খেলবেন না। এতদিন পর সেই হনুমাকে শোকজ করল অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এপিসি এর পক্ষ থেকে বলা হয়েছে ম্যাচের পর হনুমা আমাদের কিছুই জানাননি, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশন সম্পর্কে এমন মন্তব্য করেছেন তা জানা দরকার। ওর কি কি অভিযোগ আছে তা সরাসরি জানানোর একটা সুযোগ দেওয়া হলো। হঠাৎ এতদিন পর রাজ্য সংস্থা কেন সক্রিয় হলো তা নিয়েও উঠছে প্রশ্ন। হনুমা অভিযোগ করেছিলেন মরসুমের মাঝপথেই তাকে নেতৃত্ব ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে, সেই কারণেই তিনি সরে দাঁড়িয়েছিলেন। প্রশ্ন তুললেন রবিচন্দ্রন অশ্বিন। আইপিএল চলাকালীন আইপিএল নিয়েই প্রশ্ন তুললেন তিনি। রাজস্থান রয়্যালসের ক্রিকেটারের প্রশ্ন, আইপিএল কি আদৌ ক্রিকেট? একটি সাক্ষাৎকারে অশ্বিন বলেছেন, আমি যখন প্রথম আইপিএল খেলতে এসেছিলাম ভেবেছিলাম আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছে অনেক কিছু শিখতে পারবো। আমি তখনও জানতাম না আইপিএল 10 বছর পরে কোথায় যাবে। এত বছর ধরে খেলছি। আইপিএল বিশাল বড় প্রতিযোগিতা, ক্রিকেটের পাশাপাশি আরো অনেক কিছু আছে এখানে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতে 22 গজে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মা। 24 বলে 62 রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। টিম ম্যানেজমেন্ট স্বাধীনতা দিয়েছিল বলে এইরকম বিধ্বংসী ইনিংস খেলতে পেরেছিলেন দাবি করছেন অভিষেক। পাশাপাশি মেন্টর হিসেবে ব্রায়ান লারাকে কাছে পাওয়াটাও তার খেলার উন্নতি ঘটাতে সাহায্য করেছে বলে তিনি মনে করেন। টি-20 বিশ্বকাপের পরেই দেশের জার্সিতে অবসর নিচ্ছেন। স্বাভাবিকভাবে নতুন মৌসুমে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন ডেভিড ওয়ার্নার। এছাড়াও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন 2 অলরাউন্ডার অ্যাস্টন আগার ও মার্কাস টিওনেস। চুক্তিবদ্ধ 23 জনের তালিকা ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আসন্ন টি-20 বিশ্বকাপে শাহিন আফ্রিদিকে অধিনায়ক চান তার শ্বশুর শাহিদ আফ্রিদি। প্রাক্তন পাক অলরাউন্ডার শাহিদ এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বোর্ড পরিবর্তন হলেই দল পরিচালনাতেও বদল আসতে শুরু করে। তিনি আরো বলছেন, কেন আপনি অধিনায়ক বদলানোর কথা ভাবছেন? তার মানে তো সেই অধিনায়ককে নিয়োগের সিদ্ধান্তটাই ভুল ছিল। আইপিএল থেকে ছিটকে গেলেন কেকেআরের আফগান স্পিনার মুজিবুর রহমান। বিশ্ব স্পিনার হিসেবে যার নাম ডাক রয়েছে বিশ্ব ক্রিকেটে। তার বদলে আফগানিস্তানের 16 বছরের অফ স্পিনার আল্লাহ গাজনাফরকে টিমে নিল নাইটরা, যাকে কিনা আফগানিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ সম্ভাবনা হিসেবে ধরা হচ্ছে। চলতি মৌসুমে সুনীল নারিনের সম্ভাব্য বিকল্প হিসেবে মুজিবকে নিয়েছিল নাইটরা। 2 কোটি টাকার বেস প্রাইজে কেনা হয়েছিল আফগান স্পিনারকে।
খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। চোটের কারণে দেশের হয়ে প্রীতি ম্যাচে খেলতে পারেননি, তবে কোপা আমেরিকায় খেলবেন বলে আগেই জানিয়েছেন। তাহলে কি সেই টুর্নামেন্টে পরে অবসরের পথে হাঁটবেন লিওনেল মেসি? কাতারে বিশ্বকাপ জেতার পর থেকে একাধিকবার রিটায়ারমেন্ট নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন এলাম টেন। এবার ফের এই প্রশ্নের জবাব দিলেন তিনি। মেসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখনই ফুটবল ছাড়ার কোনো ইচ্ছা নেই। যখন মনে হবে আমি আর ভালো খেলতে পারছি না তখনই অবসর নেব। আমি নিজের সব থেকে বড় সমালোচক, তাই আমি বুঝতে পারি কখন ভালো খেলছি কখন মন্দ। এখন আমার বয়স 36, এই বয়সে এসেও ফুটবল খেলাটাকে উপভোগ করছি। যেদিন সকালে ঘুম থেকে উঠে মনে হবে আমার এই খেলাকে আর কিছু দেওয়ার নেই, সেদিনই অবসর গ্রহণ করব। জোর করে জায়গা ধরে রাখবো না। পাকিস্তান দলের জন্য কোচ পাওয়া যাচ্ছে না। কথাবার্তা পাকা হয়ে যাওয়ার পরেও দায়িত্ব নিতে রাজি হননি শেন ওয়াটসন। দ্রুত কোচ নির্বাচন করতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া প্রাক্তন পেসার জেসন গিলেস্পির সঙ্গে কথা বলছেন তারা। তিনি কোচ হতে পারেন বলে জানা গিয়েছে। জল্পনা উস্কে দিয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের দায়িত্ব ছেড়েছেন গিলেস্পি। দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট সংস্থার অধীনে থাকা দুটি দলের কোচ ছিলেন গিলেস্পি। চুক্তি অনুযায়ী তার আরো 1 বছর সেখানে কোচিং করানোর কথা, কিন্তু গিলেস্পি হঠাৎ ওয়েস্ট এন্ড রেডব্যাকস এবং অ্যাডলাইড স্ট্রাইকার্সের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তার সঙ্গে এই দুই ক্লাবের চুক্তি ছিল 2024-25 মৌসুম পর্যন্ত। পাকিস্তানের কোচ হওয়ার জন্যই নাকি দায়িত্ব ছেড়েছেন গিলেস্পি। অ্যাঞ্জেল ডি মারিয়া ও তার পরিবারকে খুনের হুমকিদাতা গ্রেপ্তার হলো। সন্দেহভাজনের নাম পাবলো আকাত্তো। মাদক চোরাচালানেও সে অভিযুক্ত। আকাত্তো স্বীকার করেছে নিজের অপরাধ। তার সঙ্গে আরো দুজনকে হেফাজতে নিয়েছে আর্জেন্টিনার পুলিশ। অতীতে লিওনেল মেসিকেও খুনের হুমকি দিয়েছিল রোজারিওর দুর্বৃত্তরা। টুকরো খবর। মাদ্রিদ মাস্টার্সে দুরন্তভাবে এগিয়ে চলেছেন পিভি সিন্ধু। ভারতীয় ব্যাডমিন্টন তারকা দাপটে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তিনি স্ট্রেট গেমে হারিয়েছেন চীনের তাইপের ওয়াং উ সানকে। ম্যাচটি চলে 36 মিনিট। বিশ্বের 63 নম্বর চীনা তাইপের খেলোয়াড়কে ম্যাচে দাঁত ফোটাতে দেননি অলিম্পিক্সের দুবারে পদকজয়ী। খেলার ফল 21-14, 21-12। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু, যিনি এই প্রতিযোগিতায় গতবারের রানার্স, তিনি শেষ 8-এ মুখোমুখি হবেন থাইল্যান্ডের সুপানিদা কাটেথাং বা জাপানের নাৎসুকি নিদাইরার। আইপিএল মানেই লড়াই কমলা ও বেগুনি টুপির, অর্থাৎ কোন কোন ক্রিকেটার প্রতিযোগিতায় সব থেকে বেশি রান করবেন এবং উইকেট নেবেন। সবে 2টি করে ম্যাচ হয়েছে, এখনো অনেক ম্যাচ বাকি। তাই এখন যিনি 1 নম্বরে রয়েছেন তিনি শীর্ষে থাকবেন এমনটা নয়। দেখে নেওয়া যাক কার কার সব থেকে বেশি রান করলে কমলা টুপি পাওয়া যাবে। এখন যে টুপির মালিক হেনরিক ক্লাসেন 2 ম্যাচে 143 রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার। দ্বিতীয় স্থানে রিয়ান পরাগ 2 ম্যাচে করেছেন 127 রান। তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলি 2 ম্যাচে 98 রান করেছেন। ভারতীয় পিচে কোচ ম্যাকালামের স্ট্র্যাটেজি ও অধিনায়ক স্টোকসের হঠকারী সিদ্ধান্ত বিস্তর কাটাছেড়া চলছে। সমালোচনায় জেরবার ব্রেন্ডন ম্যাকালাম শেষ পর্যন্ত বাজবল নিয়ে মুখ খুললেন। প্রাক্তন কিউই তারকা স্বীকার করলেন তাদের গৃহীত বাজবল কৌশলে পদ্ধতিগত কিছু পরিবর্তন এবং সংশোধন প্রয়োজন। আন্তর্জাতিক হকি প্রশাসনে বড় দায়িত্ব পেতে পারেন PR শ্রীজেশ। আন্তর্জাতিক হকি ফেডারেশনের অ্যাথলেটিক্স কমিটির শীর্ষে আনা হয়েছে 2 হকি তারকাকে। তাদের একজন হলেন ভারতের এই গোলরক্ষক। এই দায়িত্ব পাওয়ায় শ্রীজেশকে অভিনন্দন জানিয়েছে হকি ইন্ডিয়া। এই নিয়ে 5 বার আম্পায়ারদের এলিট প্যানেলে এলেন নিতিন মেনন। এই প্রথম বাংলাদেশ থেকে প্যানেলে এলেন সারফুদুল্লাহ ইবনে শাহিদ। ম্যাচ রেফারিদের প্যানেল থেকে বাদ পড়লেন ক্রিস ব্রড। সেই প্যানেলে ভারত থেকে রয়েছেন জামাকাল শ্রীনাথ। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। পয়েন্ট তালিকা হিসাবে বলছে মোহামেডান স্পোর্টিং এ পরপর 2টো ম্যাচ জিতলে আই লিগ চ্যাম্পিয়ন। 1 ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় স্থানে থাকা শ্রীনিধি FC তখন আর কোনো সমীকরণেই মোহামেডানকে ছুঁতে পারবে না। এই পরিস্থিতিতে শনিবার ঘরের মাঠে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে ইন্টারকাসের মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচ জিততে পারলে আগাম সেলিব্রেশন শুরু হয়ে যাবে সাদা কালো তাঁবুতে। তারপর 6 এপ্রিল ম্যাচ প্রতিপক্ষ লাজং FC। 13 এপ্রিল দিল্লি এফসির বিরুদ্ধে ঘরের মাঠ শেষ ম্যাচ হবে মোহামেডানের। কর্তারা আলোচনা করছেন শনিবার জিতলেই রাজ্য সরকারের কাছে তারা আবেদন করবেন 13 এপ্রিলের ম্যাচ যুব ভারতীতে আয়োজন করার জন্য। ঈদের ঠিক পরেই এই ম্যাচ। কর্তাদের আশা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ISL এর যোগ্যতা অর্জনের উৎসব করতে যুব ভারতী ভরিয়ে দেবেন সমর্থকরা।
নার্সারি ডিভিশন গ্রুপ এ কোয়ার্টার ফাইনাল নকআউট পর্যায়ের খেলা শুরু হবে আগামী 6 এপ্রিল থেকে। আইএফএ অফিসে অংশগ্রহণকারী 8টি ক্লাবের প্রতিনিধিদের নিয়ে লটারি অনুষ্ঠিত হয়। ক্লাব প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএর কোষাধ্যক্ষ দেবাশিস সরকার সহ সভাপতি সৌরভ পাল, সহসচিব সুফল রঞ্জন গিরি ও নজরুল ইসলাম। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।